বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের বলেছিলাম এক্সেল ফাইল কমপ্লিট হলে ফর্মুলা ট্যাবের কিছু ফর্মুলা নিয়ে, যেগুলো আমাদের সাধারণত খুব বেশি প্রয়োজন পড়ে এক্সেলের কাজগুলো করার জন্য, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো আজকে আমরা একটা স্কুলের 9-এর রেজাল্ট তৈরি শিখব। ধাপে ধাপে ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিও শেষ হলে আপনি নিজের স্কুলের ফুল রেজাল্ট নিজে তৈরি করতে পারবেন। তো রেজাল্ট তৈরি প্রসেস শুরু করার পূর্বে আমরা কিছু সূত্র সম্পর্কে জেনে নিই, যে ফর্মুলাগুলো আমরা রেজাল্টে ব্যবহার করব। যেমন প্রথম ফর্মুলা, মনে করেন আমি এখানে দুটা নাম্বার টাইপ করি। ওকে, প্রথম ফর্মুলা হলো এই দুটো নাম্বার যদি আমাকে যোগ করতে হয়, তাহলে আমি এখানে লিখবো। আমি ঘরটা একটু বড় করে দেই। সূত্রগুলো আমরা প্রথমে শিখে ফেললে পরে যখন আমি অ্যাপ্লাই করব তখন আর সেটা নিয়ে আমাকে ব্যাখ্যা দিতে হবে না। তাহলে সমান, যে কোনো যোগ করার সময় SUM সাম ব্র্যাকেট স্টার্ট, এই দুটা ঘর টেনে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। যোগ হয়ে গেছে। মনে করেন এখানে লেখা আছে 48 এবং 47, 44। তাহলে শুধুমাত্র এইখানে এই যে চিহ্ন দেখেন, চিহ্ন চেঞ্জ হচ্ছে। আগে প্লাস ছিল, এখনো প্লাস, তবে চিহ্নটা চেঞ্জ। এই যখনই চেঞ্জ হবে নিচে ধরে টানলে ওই যোগটা এখানেও করে ফেলবে। এটা হলো যোগের কাজ। এবার আসি বিয়োগে। একইভাবে শুধুমাত্র প্রথম ঘর আমরা এখানে লিখবো, সমান চিহ্ন দিব, প্রথম ঘর বিয়োগ দ্বিতীয় ঘর, ইন্টার দিলাম, বিয়োগ হয়ে গেছে। একইভাবে যখন টেনে আনবো এখানেও বিয়োগ হয়ে গেছে। যোগ এবং বিয়োগ শিখলাম। এইবার যে কাজগুলো হবে সেটা হলো কন্ডিশনাল কিছু ফর্মুলা, যেটার মধ্যে প্রথম ব্যবহার হবে ইফ এবং তারপরে অর। দুটাই কি জিনিস আমরা বুঝি। ইফ হলো যদি কোনো শর্ত আমি প্রযোজ্য করতে চাই, যদি কোনো কন্ডিশন দিতে চাই, সেই কন্ডিশনটা মেনে চললে তার ফলাফল কি পাবো, এবং না মানলে তার ফলাফল কি পাবো, এই দুটো আমরা ইফের মাধ্যমে দেখি। যেমন আমি লিখলাম ইকুয়াল দিয়ে ইফ দিয়ে ব্র্যাকেটে স্টার্ট করলাম। এখন বললাম আমি শর্তটা রাখছি, এই ঘরটা যদি বড় হয় 10-এর থেকে, তাহলে যে ঘরে কার্সার আছে বা যে ঘরে বর্তমানে রাখা আছে সেই ঘরে একটা এ লেখা থাকবে। যদি না হয় তাহলে সেই ঘরে বি লেখা থাকবে, অথবা সেই ঘরে শূন্য লেখা থাকবে। দেখেন এখানে দুটো জিনিস, যখনই আমি সংখ্যা বা লেটার ব্যবহার করছি, তখন কোটেশন মার্ক ব্যবহার করছি। যখন সংখ্যা ব্যবহার করছি তখন কোটেশন মার্কের দরকার নেই, এবং প্রত্যেকটা ধাপ আমরা কমা দিয়ে আলাদা করতেছি। এর মধ্যে কোনোটা মিস্টেক হলে শর্তটা কাজ করবে না, মিস্টেক দেখাবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এ চলে আসছে। কারণ কি? কারণ বলছিলাম শর্তে এটা 10-এর চেয়ে বড় হবে। যেমন এখানে যদি আমি 9 লিখি তখন এটা শূন্য চলে আসবে। এটা যদি টান দেই ওই একই শর্তটা এখানেও প্রযোজ্য হবে। এটা যদি আমি 1 লিখি তাহলে এখানে শূন্য চলে আসবে। এটা হলো ইফের ফর্মুলা। একই ঘরের উপরে যদি ইফ একাধিকবার ব্যবহার করতে চাই সেটাও করতে পারবো, বা একাধিক ঘরের উপরেও করতে পারবো। যেমন আমি এখন ইফ ফর্মুলা এই দুইটা ঘরের উপর অ্যাপ্লাই করব। সমান দিলাম, লিখলাম ইফ ব্র্যাকেট স্টার্ট, এই ঘরটা যদি সমান, এই ঘরটা যদি বড় হয় 5-এর থেকে, তাহলে কি হবে? তাহলে ওখানে একটা এ লেখা আসবে, কোটেশন মার্ক দিয়ে লিখবো। ঠিক আছে,
অন্যথায় অন্যথায় এখন লেখা দরকার ছিল যদি এটা না হয় তখন কি হবে। তবে আমি আরো একটা শর্ত যেহেতু এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি আরেকটা ঘরের উপরে, তখন আমি লিখতে পারবো অন্যথায় আবার ইফ দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এই ঘরটা যদি 5-এর চেয়ে বড় হয় তখন লেখা আসবে হলো এল। কিন্তু এই একটা কথাও যদি মেনে না চলে লেখা আসবে, কিন্তু এই একটা কথাও যদি মেনে না চলে তখন তখন ওখানে একটা জিরো লেখা আসবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, লাল চিহ্নের ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার ব্র্যাকেট ফুললি ক্লোজ হয়নি, শুধু একটা ব্র্যাকেট ক্লোজ হলো। এই আরেকটা দিলে কালো চিহ্ন হলো, মানে ফুললি ক্লোজ। এখন এটা আমি 1 করি, এল লেখা যাচ্ছে। এটা আমি 25 করি, আর ইফেক্ট করতেছে না, কারণ এটা বলছে কি 5-এর চেয়ে বড়। ওরা প্রথম শর্ত থেকে সবসময় দেখতে থাকবে যে প্রথম শর্ত A1 বলছি 5-এর চেয়ে বড়, ওইটা মিলে গেছে, তাহলে আর অন্য কিছু দেখবে না, এল লেগে যাচ্ছে। দ্বিতীয় শর্ত মনে করি এটা 1 লিখে, তারপরে যাবে দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্ত এবার দেখলো যে 1 তো 5-এর চেয়ে ছোট, তাহলে 0 লিখে দিলাম। দুইটা শর্তই মেনে চলছে। তবে সবসময় প্রথম শর্তটাই অ্যাপ্লাই করে। প্রথমে যদি আমি এখানে 25 লিখি তাহলে কিন্তু এ চলে আসবে। তাহলে কি করা যায়, যেহেতু এখানে যখন আমি ইফ অ্যাপ্লাই করতেছি তখন তারা প্রথম থেকে দেখে দেখে আসছে, তারপরে শর্ত অ্যাপ্লাই করতেছে। কিন্তু আমি চাচ্ছি যে না, দুটাতেই মানতে হবে শর্ত, দুটাই যখন শর্ত মেনে চলবে তখনই এখানে কিছু লেখা হবে, তখন আমরা অ্যাপ্লাই করব অর এর শর্ত। একইভাবে সমান চিহ্ন দিলাম, ইফ দিলাম, ব্র্যাকেট দিলাম, অর দিলাম, ব্র্যাকেট দিলাম, বললাম অরের এইটা যদি গ্রেটার হয় 0 থেকে, অথবা এইটা যদি গ্রেটার হয় 0 থেকে, এই দুইটাই যদি হয় তাহলে ওখানে এ লেখা আসবে, কোটেশন দিয়ে দিই, এ লেখা আসবে, নতুবা 0 লেখা আসবে। এইবার দেখেন এখানের মধ্যে যে কোনো একটা যদি 0 করে দেই, এখানে শর্তটা কি দিচ্ছি, ইফ অর A1 যদি 0-এর চেয়ে বড় হয় অথবা B1 যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে এ আসবে, অর্থাৎ যে কোনো একটা যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে এ আসবে, দুইটাই যদি 0 হয় তখনই 0 আসবে। এটা হলো অর এর সূত্র, বুঝতে পারছি? সূত্রটা দেখি আরেকবার। অর অথবা মানে যদি A1 অথবা B1 এর মধ্যে যে কোনো একটা 0-এর চেয়ে বড় হয়, A1 অথবা B1 এর মধ্যে যে কোনো একটা যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে এ আসবে, নতুবা 0 আসবে। তখন দেখা যাচ্ছে এখানে 0 হচ্ছে, যদি যে কোনো একটা বড় করে দেই তখন এ আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি শর্তটা এইভাবে চাচ্ছি যে যদি যে কোনো একটা 0-এর চেয়ে বড় যদি না হয় তাহলে যেন হয়ে যায়, 0 চলে আসে, তখন সেটা এন্ড সূত্র ফলো করবে। এইবার দেখ, এন্ড মানে দুইটা শর্তই পালন করতে হবে, একটা শর্ত পালন করলে হবে না, দুইটা শর্তই পালন করতে হবে। এই হলো মূলত এ এবং এন্ড এর শর্ত। তাহলে আমরা যোগ চিনলাম, বিয়োগ শিখলাম, ইফ শিখলাম, অর শিখলাম, এন্ড শিখলাম। আরো যখন রেজাল্টের সময় এটা ব্যাপকভাবে অ্যাপ্লাই করব, আরো বিস্তারিতভাবে সেটা বুঝতে পারবো। আরেকটা জিনিস রেজাল্টের সময় প্রয়োজন পড়ে, মার্কশিট তৈরির সময়, অ্যাকচুয়ালি ফুল রেজাল্ট তৈরির সময়, সেটা হলো র্যাঙ্কিং করা। যেমন আমি এখানে ইন্ডিভিজুয়াল কয়েকটা নাম্বার লিখলাম, মনে করি এটা কারো প্রাপ্ত নাম্বার, এই নাম্বারের উপরে তাকে মার্কিং করা হবে যে সে ফার্স্ট না সেকেন্ড না থার্ড। তো সেটার জন্য খুব সহজ একটা সূত্র আছে, র্যাঙ্ক, র্যাঙ্ক দিয়ে ইকুয়াল দিয়ে র্যাঙ্ক দিব। সাধারণত সূত্র, যে কোনো সূত্র অ্যাপ্লাই করার সময় ইকুয়াল চিহ্ন দিতে হয়। আমি ঘরটা একটু বড় করে দিই, ইকুয়াল দিলাম, র্যাঙ্ক দিলাম, দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম।
এখানে দেখেন লিখে দিচ্ছে বলছে নাম্বার এই ঘর থেকে, কমা দিলাম। এবার বললাম এই সম্পূর্ণটা আমি দেখাই দিলাম যে কতটুকুর মধ্যে র্যাঙ্ক করতে হবে। তবে যখন আমি দেখাই দেবো সাথে সাথে F4 বাটন চেপে দেবো যেন এটা স্টিল করে ফেলে, ওখান থেকে কম বেশি আর হবে না। হওয়ার পরে আবার কমা দিয়ে এখন আমি ডিসেন্ডিং অর্ডারে চাচ্ছি না অ্যাসেন্ডিং অর্ডারে চাচ্ছি, মানে ছোট থেকে বড় না ছোট থেকে বড় থেকে ছোট, তো আমি শূন্য দিলাম। যেহেতু ডিসেন্ডিং অর্ডারে চাচ্ছি এন্টার দিলাম। এই যে এটা 4 আসছে। এবার যদি এটা টেনে দেই আমরা 1 পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, তবে 4 পেলাম 2টা। আবার মনে করি এটাও যদি 25 হইতো তখন দেখছি 1 2 পাইছি কিন্তু 3 পাইছি আবার 3টা। এই সমস্যার সমাধানের জন্য কি করা যায়? এটা কিন্তু একটা বড় সমস্যা। দেখা যাচ্ছে পরীক্ষার সময় প্রায় দেখা যায় পরীক্ষার রেজাল্ট করার সময় একই রকম নাম্বার বা একই রকম জিপিএ কয়েকটা স্টুডেন্ট পেয়ে থাকে। তখন এটা কিভাবে সলভ করা যাবে? এটা সলভ করার জন্য একটা সূত্র আছে, সেম র্যাঙ্কের সূত্রটা ব্যবহার করব। এরপরে প্লাস চিহ্ন দিব, কাউন্ট ইফ করব, ঠিক আছে? কাউন্ট ইফ করার পর একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে কোন ঘরের জন্য করতেছি সেটা দেব। তাহলে আমরা দেখলাম র্যাঙ্কের মাধ্যমে আমরা সিরিয়াল করতে পারবো খুব সহজে। তবে একটাই সমস্যা হবে, যদি একই নাম্বার থাকে তখন কমা এই পুরো রেঞ্জকে আমি লক করে দিলাম F4 এর মাধ্যমে, কমা দিয়ে 0 দিলাম, ডিএসএন এর জন্য এন্টার দিলাম। খুব সুন্দরভাবে একটা পজিশন হয়ে গেল। তবে সমস্যাটা হলো কোথায়? এখানে নাম্বার বাড়া দিলে পজিশন চেঞ্জ হতে পারে, সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে যেখানে যে একই নাম্বার দুইটা চলে আসছে। এই সমস্যা সমাধানের জন্য যে কাজটা করতে হয়, এই সূত্রটা লেখার পরে দিতে হবে প্লাস কাউন্ট ইফ ব্র্যাকেট স্টার, এই ঘরটা লিখবো, তারপরে এই ঘরটাকে লক করে দেব, আবার লক করে দেব, লক করে অনুপাত চিহ্ন দিয়ে সেমিকোলন কোলন চিহ্ন দিয়ে আবার এই ঘরটা দিব, কমা আবার সেই ঘরটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ -1। এইভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। 1 2 3 4 5। আপনাদের সূত্রটা আবার দেখাই। র্যাঙ্ক দিয়ে তো প্রথমে র্যাঙ্কের কাজটা করলাম, এবার কাউন্ট ইফ দিয়ে যে ঘর থেকে শুরু করছি সেই ঘরে লক করে অনুপাত আবার সেই ঘর, কমা সেই ঘর, ব্র্যাকেট ক্লোজ করে -1। এরা আসলে এর মাধ্যমে কাউন্ট করে যে কতগুলো ঘর আগাচ্ছে, সেই কাউন্ট করে 1 বিয়োগ করে দেয়, বা কতগুলো একরকম আছে সেই কাউন্ট করে 1 বিয়োগ করে দেয়, ফলে মিলে যায়। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে র্যাঙ্ক করতে পারি। আমরা মোটামুটি রেজাল্ট তৈরি করার জন্য যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমরা শিখে ফেলেছি। এবার আমরা একটা ফুললি ফর্ম রেজাল্ট ডিজাইন করব, একদম মার্কিং থেকে শুরু করে র্যাঙ্ক পর্যন্ত। আমরা জানি যে কোনো রেজাল্ট প্রথমে থাকে রোল, তারপরে নাম, এরপরে শুরু হবে সাবজেক্ট। সো আমরা জানি সাবজেক্ট বাংলা। এখন বাংলা সাবজেক্টের সিকিউ এমসিকিউ দুটি থাকে। সো আমরা রোলকে মার্চ এবং সেন্টার করে নিই। নেমকে একইভাবে মার্চ এবং সেন্টার করে নিই। বাংলা যেহেতু সিকিউ এবং এমসিকিউ দুটোই, প্রথমে এমসিকিউ লিখি, সিকিউ দেন সিকিউ, দুটাতে মার্চ করে এই দুটোই আমরা সবগুলো সেন্টার করলাম। বাকি থাকতে পারে বাংলার এমসিকিউ সিকিউর পরে থাকবে হলো বাংলা করে ইংরেজি, যদি আমরা বাংলা দ্বিতীয় নিতে পারি, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড সেই হিসেবে
বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, এমসিকিউ অ্যান্ড সিকিউ। এরপরে সব মিলায় হয় একটা টোটাল, এরপরে লেটার গ্রেড মার্ক এবং জিপি পয়েন্ট। এই মূলত একটা ইউনিট আমরা দেখতে পেলাম একটা সাবজেক্টের। ঠিক একইভাবে এরপরে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, সেম একইভাবে টোটাল এলজি এবং জিপি। এখানে নিয়ে ডবল ক্লিক করলে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে ফেলবে। আচ্ছা, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড হলো, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড হলো, এরপরে ম্যাথ, এমসি কিউ, সি কিউ, টোটাল জি এবং জি। আচ্ছা, তাহলে বাংলা, ইংরেজি, ম্যাথ, রিলিজিয়ান, অর্থাৎ ম্যাথের পর থেকে কিন্তু সাবজেক্টগুলো প্রায় একই আঙ্গিকে হবে সবগুলো। আমি কপি করে কয়েকটা লিখে ফেলি, যেমন ম্যাথের জায়গায় শুধু লিখতে হবে রিলিজিয়ান, আবার কপি করে দিই। একইভাবে আমরা কপি করে আরো কয়েকটা সাবজেক্ট এখানে নিয়ে ফেলতে পারবো। সাধারণত আমরা জানি 9-10 টোটাল 12টা সাবজেক্ট হয়, এবং 9-10 রেজাল্টটা করলে আমরা মোটামুটি রেজাল্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা গেদার করতে পারবো। রিলিজিয়ানের পরে বাংলা, ইংলিশ, ম্যাথ, রিলিজিয়ান, এরপরে গ্রুপ সাবজেক্টগুলোতেই ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আবার আরেকটা ঘর এখানে বেশি থাকবে। আমি এইখানে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস দিলে একটা ঘর বাইরে হয়ে আসছে। এই ঘরগুলোকে মার্চ করে দিলাম এবং এখানে লিখলাম প্র্যাকটিক্যাল। ঠিক ফিজিক্সের মধ্যে অনুরূপভাবে কেমিস্ট্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই কেমিস্ট্রির মধ্যে বায়োলজিটা হবে। তাহলে কি কি পেলাম? বাংলা, বাংলা দ্বিতীয়, ইংরেজি, ইংরেজি দ্বিতীয়, ম্যাথ, রিলিজিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। 9টা সাবজেক্ট হয়ে গেছে। বাকি থাকলে হলো আইসিটি এবং লাস্ট সাবজেক্ট হলো হায়ার ম্যাথ। যেমন একটা ক্ষেত্রে আবার এগ্রিকালচার হয়, তবে এদের গঠন প্রণালী বা নম্বর বন্টন একই রকম। তাহলে আমরা কি কি 12টা সাবজেক্ট পাইছি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হায়ার ম্যাথ কি বাকি থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সাবজেক্ট হচ্ছে। আচ্ছা, বায়োলজিটা লিখি নি, এখানে জায়গা হয়ে যাবে বায়োলজির জন্য। আর একটা সাবজেক্ট বাকি থাকলো, সেটা হলো বিজিএস। আচ্ছা, বিজিএস সাবজেক্টটা যেহেতু ম্যাথ রিলিজনের পরে দেওয়া যায়, কারণ সেরকম সাবজেক্ট তাদের নাম্বার বর্তনটা এরকম, এর পাশাপাশি রাখলাম রিলিজনের পর দিলাম বিজিএস। এই আমাদের বাংলা সাবজেক্ট লেখা কমপ্লিট। বিজিএস। এখন একটু ডিজাইন করে ফেলি আমরা। দেখা যাচ্ছে প্রথম ঘরটা আমি ফাঁকা রেখেছি স্কুলের নাম উল্লেখ করার জন্য। এই পর্যন্ত যেহেতু আমাদের আরো অবশ্য কিছু পরে হবে, একটা হবে সম্পূর্ণ টোটালের একটা ঘর হবে, একটা হবে টোটাল জিপি, জিপিএ 5 না তো
তারপরটা হবে এভারেজ জিপি, গ্র্যান্ড টোটাল মার্কের, তারপরে টোটাল জিপি, তারপরে এভারেজ জিপি, লাস্টে যায় জিপি কত পেলো সেটা। আবার এখানে আরো কিছু ঘর আছে, যেমন কোনো জানি হায়ার ম্যাথের ক্ষেত্রে গ্রেড 2 বাদ যায়, এই জন্য এখানে একটা সাব টোটাল একটা অ্যাবভ 2, জিপি অ্যাবভ 2 হলে কত হবে, এই দুটো ঘর এর জন্য রাখা যায়। এই মোটামুটি আমাদের রেজাল্টে যে ঘরগুলো দরকার সেগুলো আমরা বানিয়ে পেলাম। ও আরেকটা লাস্ট র্যাঙ্ক, এই আমাদের রেজাল্টে যে ঘরগুলো আমার দরকার। এখন সূত্রের মাধ্যমে এই ঘরগুলোকে আমরা সাজাবো এবং এক এক করে দেখবো এর মাধ্যমে আরো কতভাবে আমরা, আপাতত এটা শুধু আমাদের মার্কশিট তৈরি হবে। আশা করি একটা ভিডিওতে আমি পরবর্তীতে কিভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজাল্ট তৈরি করতে পারবো, প্রত্যেকের জন্য কিভাবে রেজাল্ট যে কোনো জায়গায় হঠাৎ করে দেখতে হলে সেটাও দেখতে পারবো, এবং কত রোল কোন বিষয় ফেল করছে সেটাও বের করতে পারবো। সেই সব কাজগুলোই আমরা মোটামুটি রেজাল্টের সাথে যা যা করতে পারি সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করবো। মোটামুটি আমাদের রেজাল্টটা এই এতটুকু ঘরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমি বলতে পারি যে এতটুকু ঘর এখান থেকে নিয়ে যে শিফট টিপে আমি এখানে একটা টিপ দিলাম, পুরোটাকে মার্চ করলাম, এখানে লিখলাম PMHS, স্কুলের নাম দিলাম, এই রেজাল্টটা বড়। এখন তার নিচে আরেকটা ঘর আর দুইটা ঘর শুধু দরকার যদি প্রয়োজন পড়ে, একটা ঘরে শ্রেণী শাখা এবং সালটা লেখার জন্য। যেমন এই ঘরে লেখা যায় ক্লাস মনে করি 10, তারপরে ক্লাস 10 সেকশন দিতে পারি, সেকশনের পরে সেকশন মনে করি ডি, ক্লাস 10 সেকশন ডি। তারপরে দেখা যাচ্ছে যে এক্সাম এটা হাফ ইয়ারলি বা ফুল ইয়ার ফাইনাল কোনটা দেওয়া যায়, এবং লাস্টে বছরটা লেখা যায় ইয়ার 2025। এখন একটু যদি বড় করে কালারের মাধ্যমে ডিফাইন করা যায় এখানে, এটা না 30 দেই এবং এটাকে একটা ওকে এই কালার দিলাম, এই ঘরের মানগুলো 25 দেই। সম্পূর্ণটা একবারে দেখানো সম্ভব না, তাহলে এগুলো বড়, এই ঘরে কালার একটা দেই, ওকে হালকা কালার দিই। তারপরে এই ঘরটা যদি কোনো বিশেষ কোনো নোটিশ বা কিছু লিখতে হয় সেটা এই ঘরে আমরা লিখতে পারি, এই যেমন বিশেষ দ্রষ্টব্য নোটিশ টোটিশ কিছু একটা লিখতে হলে সেটা ওই ঘরে আমরা লিখে দিতে পারি। এক পাশ থেকে হয়ে গেল। এখন আসছে এই ঘরগুলো, যেই ঘরে আমাদের মেইনলি মার্কগুলো তোলা হবে, এই ঘরকে মার্চ করে দিই, কারণ আমরা যখন মার্ক লিখবো সেটা যেন এক সমানে থাকে সবকিছু, সেজন্য আমি এই ঘরগুলোকে মার্চ করে দিলাম এবং সাথে এই ঘরগুলো একটা দাগও নিয়ে নিই, এবং আমরা যে কটা স্টুডেন্ট আমি ইয়ে করবো সেই অনুযায়ী এই এখান থেকে তাদের একটা ব্লক দিয়ে ফেললাম। ব্লক দেখা যাচ্ছে, ফন্ট চেঞ্জ করি এবং সাথে সবগুলোকে বোল্ড করি। এখন এক এক করে আমরা কাজে আসি। রোল আমি ধরি ক্লাসে 5 জন স্টুডেন্ট, সেই 5 জনের উপর আমি রেজাল্টটা তৈরি করবো। নেম প্রথম আশিক, বানু, চুমকি, দিলীপ, ঈশান, এই 5 জন ক্লাস 10 ডি শাখার স্টুডেন্ট। এবার তাদের নাম্বারগুলো মনে করি হাফ ইয়ারলি পরীক্ষায় তারা বাংলাতে ইংরেজিতে বিভিন্ন নাম্বার পেয়েছে, এই নাম্বারগুলো আমরা এখন তুলি। যেমন মনে করি এমসিকিউতে 12, 15, 14, 16, সিকিউতে 33, 38, 46, 22, 50। ঠিক একইভাবে বাংলা দ্বিতীয়তে 11, 10, 20, 12, 13, সিকিউতে 38,
37। এইভাবে প্রত্যেকটা বিষয়ে নাম্বারগুলো আমরা তুলে ফেলি। আচ্ছা, তাহলে আমি এখানে সবগুলোতে আমার ইচ্ছে মতো কিছু মার্ক তুলে ফেলেছি। এখন হবে ফর্মুলার কাজ। যেমন এই ঘরটা টোটালের ঘর, টোটালে সাধারণত এই সবগুলো মিলেই টোটাল হয়। সুতরাং আমরা যদি এখানে সামের সূত্র দিই, সাধারণত এক্সেলে কোনো সূত্র দিতে হলে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, তারপরে সূত্রের নামটা লিখতে হবে, ব্র্যাকেট, রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এরপরে এই যে চিহ্নটা যখন চেঞ্জ করলাম, এটা ধরে নিচে দিয়ে টান দিলেই সবগুলোতে সেই সূত্রটা পড়ে গেল। কিন্তু এখন আসলে এই ঘরের পালা। এখানে আমাকে ফর্মুলা ফেলাতে হবে। ফর্মুলাটা কিরকম? ফর্মুলা এইরকম যে যদি এমসিকিউ দুইটার যোগফল 20-এর চেয়ে কম হয়, অথবা সিকিউ দুইটার যোগফল 46-এর চেয়ে কম হয়, তাহলে সে ফেল, অন্যথায় পাশ করবে। পাশ করলে কত পাবে সেটাও উল্লেখ করে দেখাইতে হবে। আমরা এই ঘরে কার্সর রাখে এইখান থেকে সূত্রটা লেখা শুরু করি। ইফ। আচ্ছা, ইফের সূত্রটা কিভাবে ব্যবহার হয়? ইফের সূত্রে 3টা অংশ থাকে। প্রথম অংশ হলো আমি যে কন্ডিশনটা অ্যাপ্লাই করবো সেইটা। দ্বিতীয় অংশ হলো ওই কন্ডিশন হলে কি হবে, এবং লাস্ট অংশটা হলো না হলে কি হবে। যেমন আমি দেখলে আপনি দেখতে পাবেন। আপনার প্রথমে লিখছি ইফ, ইফ দিয়ে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দিয়ে বললাম এইটা যোগ এইটা, এই দুটো এমসিকিউ যোগের মান যদি লেস দেন, আমরা জানি এগুলো 10 পাইলে পাস হয়, তাহলে লেস দেন 20 হয়, তাহলে এই ঘরটায় লেখা আসবে হলো এফ। এখন যখনই কোনো শর্তে কোনো বর্ণ ব্যবহার করা হয় কোনো কিছু শো করার জন্য এক্সেলের ক্ষেত্রে, তখন তাকে কোটেশন মার্ক দিয়ে রাখতে হয়। যদি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে কোটেশন মার্ক দেওয়ার দরকার নেই, যদি বর্ণ ব্যবহার করা হয় তাহলে অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে। তাহলে বললাম যদি এটা এটা 20-এর চেয়ে ছোট হয় তাহলে এখানে এফ লিখতে হবে, অন্যথায়। এখন এখানে যদি না হয় তাহলে লিখতে পারবো, অথবা আরো যদি কোনো শর্ত আমি অ্যাড করতে চাই, যেমন আরো শর্ত আছে, তাহলে আরো ইফ ব্যবহার করবো। আবার ইফ এই ঘর যোগ এই ঘর ইজ লেস দেন ইকুয়াল 46 হলে, যদি এই দুটা ঘরের যোগফল 46-এর চেয়ে কম হয়, কারণ আমরা জানি 70-এ 23 পাইলে পাস, তখনও কমা দিলাম, কোটেশন মার্ক দিয়ে লিখলাম, তখনও এফ লিখতে হবে। ওই দুটার যোগফল যদি 20-এর চেয়ে কম হয়, অথবা এই দুটার যোগফল যদি 46-এর চেয়ে কম হয়, তাহলে ওখানে এফ লিখবে, অন্যথায় অথবা। এবার আসছে টোটালের পালা। ইফ এরকম যদি না হয়, অর্থাৎ এটা 20-এর চেয়েও ছোট না, এটা 46-এর চেয়ে ছোট না, তখন যায় এই শর্তে কাজ করবে। প্রথমে এই শর্ত দেখবে, তারপরে এই শর্ত দেখবে, তারপরে এখন এই শর্তে আসবে, যখন দেখতেছে যেগুলো কোনোটাই সমস্যা নেই, তখন এই যোগফলটা দেখবে। যোগফলটা কি হবে, যেহেতু এখানে দুইটা মার্কের বা দুইটা সাবজেক্ট যোগ আছে, তাহলে এই যোগফলটা যদি বড় হয়, আমরা জানি 80 পেলে প্লাস, তাহলে 160-এর চেয়ে বড় হলে, অথবা 60 পাইলে 60-এর চেয়ে বড় অথবা সমান হলে, আমরা লিখবো এটাকে এ প্লাস। আমি আমার কোটেশন মার্ক দিচ্ছি, আবারও বলতেছি, এক্সেলে যদি উদাহরণস্বরূপ বর্ণ ব্যবহার করা হয় অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে, সংখ্যা ব্যবহার করলে কোটেশন মার্ক দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, যেহেতু এখানেই শেষ না, আরো শর্ত আছে। আবার ইফ লিখলাম, আবার ওই ঘরটাই, এই ঘরটা যদি 150-এর চেয়ে বড় অথবা 150-এর চেয়ে বড় অথবা সমান হয়, 150-এর চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে কি করবো, তাহলে এই হবে 150 না 140, 70 দুগুণ 140, তাহলে এই হবে। যেহেতু এখানেই শেষ না, আরো শর্ত আছে, আবার ইফ দিলাম, আবার লিখলাম ওই ঘরটাই ইজ গ্রেটার দেন ইকুয়াল 120 হলে, 60 60 120, তাহলে মানে কোটেশন মার্ক দিলাম, লিখলাম এ মাইনাস। যেহেতু এখানেও শেষ না, আবার ইফ ওই ঘরটাই ইজ গ্রেটার দেন ইকুয়াল 100 হলে, সেটা হলো বি। একইভাবে আবার এই ঘরটাই ইজ গ্রেটার দেন ইকুয়াল 80 হলে,
ইফ প্লাস শর্ত ডি পর্যন্ত আমাদের রেজাল্ট থাকে সাধারণত ইজ গ্রেটার দেন ইকুয়াল, এবং ডি এর রেজাল্টটা কত থেকে শুরু হয়? আমরা জানি ডি এর রেজাল্টটা শুরু হয় 33 দুগুণ 66 থেকে, ইজ গ্রেটার দেন ইকুয়াল 66 হলে সেটাকে আমরা লিখবো ডি। যদি এগুলো কোনোটাই না হয় তখনই আমি লিখতে হবে এফ। ব্র্যাকেট ক্লোজ করলাম, কিন্তু দেখা যাচ্ছে ব্র্যাকেটের কালারটা আসতেছে নীল। এখানে তাহলে সবগুলো ব্র্যাকেট, এখনো যতগুলো ব্র্যাকেট স্টার্ট হয়েছে সবগুলো ব্র্যাকেটকেই শেষ করতে হবে, যে আবার নীল, আবার নীল, আবার নীল। দেখা যাচ্ছে ওরা দেখাচ্ছে কিন্তু কোন কোন ঘরের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এই লাস্টে কালো চলে আসছে, তখনই আমি ইন্টার দিলাম। দেখা গেল এখানে রেজাল্ট আসছে 95, 100 হয়নি, তাই সে সি। এই কোনো এটা ধরে যদি আমি টানি তাহলে এক এক করে বিভিন্ন রেজাল্ট এখানে পাওয়া যাবে। এবং এখন যদি কোনো কিছু চেঞ্জ করি, যেমন এটা যদি আমি 50 করে দিই, রেজাল্ট কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমি 60 করে দিই, এটা যদি 80 করে দিই, রেজাল্ট কিন্তু অটোমেটিক তখন চেঞ্জ হবে। এইটা হলো এলজির কাজ, এইভাবে। আচ্ছা, এটা যদি না বুঝে থাকি আমি আরেকবার ইফের ফর্মুলাটা একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। ইফের ফর্মুলাটা অনেকটা এইরকম, যে মনে করি আমি এখানে 50 লিখলাম এবং এইখানে বলতে চাচ্ছি ইকুয়াল ইফ যদি এই ঘর সমান, এই ঘরটা ছোট অথবা সমান হয়, ছোট অথবা সমান হয় 50-এর, তাহলে ওখানে উল্লেখ করা হবে এ। তিনটা হতে থাকে। প্রথমে লজিক টেস্ট, লজিকটা কি? এই ঘরটাকে 50-এর সমান অথবা ছোট হতে হবে, তাতে উত্তর কি আসবে? তখন এই ঘরটা দেখাবে এ, আর যদি না হয় তখন দেখাবে এফ। এই মূলত ইফের কাজ। মানে এখানে যদি 50-এর চেয়ে বড় লিখি তাহলে এখানে কিছুই দেখাবে না, কিন্তু এখানে যদি 50-এর ছোট লিখি এ দেখাবে। যতক্ষণ 50-এর ছোট লিখবো বা 50 লিখবো ততক্ষণে এ দেখাবে। আচ্ছা, 50-এর চেয়ে বড় লিখলে কেন কিছু দেখাচ্ছে না? কারণ ওখানে লজিকটা ছিল না। যেমন আমরা আবার দেখি, দেখতে পাচ্ছি এখানে বলছে যে 50-এর চেয়ে ছোট হলে ইফ 50-এর চেয়ে ছোট হয় এ দেখাবে, অন্যথায় কম আবার দিছি যদি না হয় তখন এফ দেখাবে, কিন্তু এফ এর দুই পাশে কোটেশন মার্ক দেই, যার কারণে এফটা দেখাচ্ছে না। তবে যদি শুধু এফ না দেখে আমি শূন্য লিখতে চাইতাম, সংখ্যা দিলে আর কোটেশন মার্ক দেখাতে হবে না। এখন এখানে যদি আমি 4 লিখি এ দেখাবে, কারণ ওখানে বলা আছে 50-এর চেয়ে ছোট। আবারও বলি, ইফের শর্ত ব্যবহার করতে হলে তিনটা ধাপ অতিক্রম করতে হয়। প্রথম হলো কি লজিকটা বা কি যুক্তি আমি ব্যবহার করতেছি, সেই যুক্তি মিলে গেলে কি উত্তর হবে, এবং যদি না মিলে তাহলে কি উত্তর হবে। যেমন এখানে 4 হলো ওই যুক্তিতে মিলে গেছে, সে 50-এর চেয়ে ছোট, ফলে এ দেখাইছে। কিন্তু যদি আমি লিখি 51, যুক্তিতে মেলে নাই, সে 50-এর চেয়ে ছোট না, তাই শূন্য দেখাইছে। এরপরে আসি আমরা জিপিতে। অনেকটা সেম জিনিস, এটার সাথে অনেকটাই মিল আছে, তাই আমি কপি করলাম, কপি করে এই ঘরে নিলাম, নিয়ে ওখানে পেস্ট করলাম। এটাকে কপি করে আমি এই ঘরে পেস্ট করলাম। এখন কথা হলো, সরি, এখন কিভাবে আমরা জিপি হিসাব করবো? এটা তো আমরা এলজি হিসাব করলাম, এখন জিপি হিসাব করবো। তো জিপি আমরা এই ঘরের উপর নির্ভর করে হিসাব করতে পারি, যেহেতু এটা লেটার গ্রেডের ঘর। কিভাবে? আমরা সূত্রগুলো আবার লিখবো এমন ভাবে যে এই ঘরে কার্সর প্রথমে রাখলাম, ফাংশনের ঘরে গিয়ে সমান চিহ্ন দিলাম, দেখলাম ইফ যদি এই ঘরটা ইকুয়াল টু এ প্লাস হয়, তাহলে ওই ঘরে লেখা হবে 5.00। আর যদি না হয় তাহলে আরেকটা লজিক দেবে, কারণ আরো অনেকগুলো লজিক আছে। ইফ আবার ওই ঘরটা ইকুয়াল টু যদি এ হয়, এবং আমি বারবার কোটেশন মার্ক ব্যবহার করতেছি কারণ বর্ণ এক্সেল চিনতে পারে না, বর্ণ চিনতে হলে তাই কোটেশন মার্ক দেখতে হবে। এ হয় তাহলে ওখানে লেখা আসবে 4.00, কিন্তু সংখ্যা লেখার ক্ষেত্রে আর কোটেশন লাগতেছে না। যদি সেটাও না হয়, আবার একটা ইফ ওই ঘরটাই এই 6 যদি বি হয়, এর এরপর এ মাইনাস হয়, এ মাইনাস হলে তাহলে ওখানে লেখা আসবে 3.5। যদি না হয় তাহলে অন্যটা আবার দেখবে ইফ, এখান থেকেও লিখতে পারবো এই 6 ইকুয়াল টু যদি বি হয়, তাহলে লিখবে বি হলে তাহলে ওখানে 3.00। যদি না হয় তাহলে আরেকটা লজিক দেখবেন যে আরো কম কিছু আছে, এই 6 এর ঘরটা যদি সি হয় তাহলে লিখবে ওখানে 2.00। আরেকটা বাকি আছে, এই 6 এর ঘরটা যদি ডি,
তাহলে লিখবে 1.00। আর যদি এগুলো কোনোটাই না মানে তাহলে ওখানে লেখা আসবে শুধু 0। এখন ব্র্যাকেট ক্লোজ করে যতগুলো ব্র্যাকেট স্টার্ট করছি এই সবগুলো এক এক করে ক্লোজ করতে হবে। শেষ ব্র্যাকেট ক্লোজের সময় কালো চিহ্ন ব্র্যাকেট আসবে, ইন্টার দিলেই কাজ শেষ। এখন এই এখানে নিলাম, এই কোণায় ধরে নিচে দিয়ে টানলে সবগুলো অটোমেটিকলি হয়ে যাবে। এখানে এ মাইনাসের ক্ষেত্রে 4 আসলো কেন? যে ভুল করছি দেখি, এর ক্ষেত্রে 4, এ মাইনাসের ক্ষেত্রে 3.5 আসবে। সি এর ক্ষেত্রে 2 আসছে, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 4, 8, 6। আচ্ছা এটা ঘরটা বড় করি, তো মানে 4 ছিল, ঘর ছোট থাকার জন্য আমরা বুঝতে পারিনি। ঘরটা একটু বড় করলাম, তখন মেন মানগুলো আসছে। এইভাবে লজিক বসে বসে আমরা প্রত্যেকটা ঘরই করতে পারবো, প্রত্যেকটা ঘরই পূরণ করতে পারবো। তাহলে আমরা আরেকটা দেখি, ম্যাথ দেখি। সাধারণত ম্যাথ, রিলিজিয়ান, বিসিএসপি এই তিনটা একই ধরনের। একটা করলে আমরা তিনটাতে কপি করে বসাতে পারবো। ম্যাথের টোটালে আমরা যে টোটাল ইকুয়াল সাম ব্র্যাকেট স্টার্ট, এই ঘর থেকে এই ঘর পর্যন্ত যোগ করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যোগ হয়ে গেছে। এবার লেটার প্যাড ইকুয়াল ইফ, আপনাদের বলতে হবে যদি ইফ ব্র্যাকেট স্টার্ট, যদি এই ঘরটা অর্থাৎ এমসিকিউর ঘরটা ছোট হয়, ইজ লেস দেন, আমরা জানি ম্যাথে 30টা এমসিকিউ থাকে যার মধ্যে 10 পেতে হয়। যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে মানে লেখা আসবে হলো অপশন দিয়েছিলাম এ। আবার দেখা যাচ্ছে এখানে লেখাটা এমনভাবে আসছে আমি পরের ঘরটা সিলেক্ট করতে পারছি না। অসুবিধা নেই, আমি ঘরের সেল নাম্বার এবং রো নাম্বার দিয়ে ঘরটাকে ক্লোজ করতে পারবো। এটা হলো পি এর 6 নাম্বার ঘর। লিখবো ইফ পি 6 ইজ লেস দেন, এখন সিকিউ, আমরা যদি সিকিউ হয় 70-এর 23 হতে হয়, ইজ লেস দেন 23, তাহলে ওখানে লেখা আসবে এফ। যদি এটাও না হয়, এই দুটো শর্তের মধ্যে একটা হলো না, তখন টোটাল যে ঘরটা টোটাল ঘর হলো কিউ, তখন ইফ কিউ 6 ইজ, এখন শুরু হবে গ্রেটার দেন ইকুয়াল 80, তাহলে লিখবো এ প্লাস। তাহলে না হলে আবার ইফ কিউ 6 ইজ গ্রেটার দেন ইকুয়াল 70, তাহলে লিখবো এ। কাউস ইফ না হয় আবার ইফ কিউ 6 ইজ গ্রেটার দেন ইকুয়াল 60, তাহলে লিখবো এ মাইনাস। তাও যদি না হয় আবার ইফ কিউ 6 ইজ গ্রেটার দেন ইকুয়াল 50, তাহলে লিখবো হলো বি, অপারেশন দিয়ে বি। যদি তাও না হয় ইফ আবার ব্র্যাকেট কিউ 6 ইজ গ্রেটার দেন ইকুয়াল 40, তাহলে লিখবো সি। তাও যদি না হয় ইফ সি এর পর যেহেতু কিছু নাই তাহলে লিখবো ডি। যেহেতু আর একটাই বাকি আছে, এখানে ডি লেখা যাবে। এগুলো যদি কোনোটাই না মিলে তাহলে ডি লিখবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে লাভ হচ্ছে না, কারণ সি এবং ডি একটা তো কোটেশন মার্ক দেয়নি, কমা ডি। ইয়েস, এখন দেখি কোনো মিস্টেক করলাম কিনা। A equal A plus A equal B, A minus A equal B equals যদি সি অন্যথায় ডি আসবে। ওকে, তাহলে ঠিক আছে। এবার এখানে লাল আসতেছে, যখনই কালো আসবে তখনই আমি বুঝবো যে কমপ্লিট হয়ে গেছে, ব্র্যাকেট দেওয়া, ইন্টার। এই কপি করে ফেললাম। এখন এই ঘরের উপর বেস করে এটা তৈরি করবো, ঠিক একইভাবে যেমন এই আগেরটা তৈরি করছিলাম। তো আমরা বারবার না নিয়ে এটা কপি করে এখানে বসাইলেই হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই তিনটা ঘরের ফরমেশনটা সেম, অর্থাৎ টোটালটা দুইটা যোগ ফলে টোটাল, তারপর এটা তার উপর ভিত্তি করে বি, তারপর এটা তার উপর ভিত্তি করে থ্রি, রিলিজিয়ান বিজিএসেও একই রকম। তাহলে এই তিনটা কপি করে যদি আমি এই ঘরে বসাতে পারি এবং এই ঘরে বসাতে পারি, তাহলে উত্তর প্রায় এবং একই রকম কাজ হয়ে যাবে।
যেমন যে কোনোটা এই যে এখানে আমি চেঞ্জ করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ফিজিক্সে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই তিনটা আবার প্র্যাকটিক্যাল আছে। দেখি প্র্যাকটিক্যালটা একটা করি। যোগফল আগের মতোই তিনটা যোগ করে আমরা অটোসাম দিয়েও যোগ করতে পারি। এখন তিনটা যোগফল যত বের করছি, এলজিটা আমরা আগের মতো করে বসাইতে পারি, তবে একটু সমস্যা আছে। এই সমস্যা আছে, এইখানে যোগফলটার হিসাবটা ঠিক আছে, তবে এমসিকিউ, সিকিউ এবং প্র্যাকটিক্যালের হিসাবটা কিন্তু দেওয়া হয়। তো সেই হিসাবটা এখানে বসাই। যেমন এখানে নিলাম A6, অর্থাৎ এই ঘরটা দেওয়া আছে A6 এর সিকিউর ঘর, যেহেতু এটাকে যদি সিকিউ হলো 50-এর 17 নিচে হয় তাহলে ফেল থাকবে। এবার AF6টা দেখতেছি প্র্যাকটিক্যালের ঘর। AF6টা প্র্যাকটিক্যাল যেহেতু, তাহলে আমরা জানি 25 মধ্যে 9 পেতে হয়। আচ্ছা, এবং আরেকটা ঘর এখানে হবে, যেহেতু এমসিকিউ ঘরটা দেওয়া হয়নি, ইফ এমসিকিউ ঘরটাও দিলাম। এই যে এই ঘরটা যদি ছোট হয় 9 থেকে, তাহলে ওখানে একটা এফ বসবে। এইবার সম্পূর্ণটা ভালো হচ্ছে, এবার চলে আসছে সঠিকভাবে। আর জিপিটা যেহেতু আগেবারও এটাই কপি করে করেছিলাম, এবারও তাই কপি করে বললাম। ঠিক একইভাবে এই তিনটাই কপি করে আবার এখানে নেই, দেখি পরিবর্তন হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। ঠিক একইভাবে যেহেতু ফর্মেশনটা সেম, তাহলে এটা কপি করে আবার এখানে নিতে পারবো। একই ফর্মেশন যেহেতু, আবার এটা কপি করে হায়ার মেথের ওখানেও নিতে পারবো, সেম ফর্মেশনে। টোটাল এলজি জিপি লাস্টেরটা আসছে না কেন? আচ্ছা, এফ থাকলে কি হবে সেটা কি দেওয়া হয়নি মনে হয় জিপির ক্ষেত্রে, তাহলে দিয়ে দিই, দেখি। অন্যথায় জিরো আসবে, কোনটাই যদি মেনে না চলে তাহলে এখানে একটা জিরো লেখা হবে, সেটা এখানে অবশ্য উল্লেখ করছি। আচ্ছা, এখানে কোটেশন মার্ক দেওয়া হয়নি, এই জন্য ওটা নিচ্ছে না। হ্যাঁ, এবার নিচ্ছে, তাহলে ওখানে ভুলটা ছিল। একটু সামান্য ভুল করলেই দেখা যাচ্ছে যে প্রবলেম হয়ে যায়। এই এখানে কোটেশন মার্কটা দেওয়া নেই, তখন এই জিরোটা আর আসছে না, এবার জিরো চলে আসছে। তো মোটামুটি আমাদের রেজাল্ট তৈরি করা কমপ্লিট। আইসিটিটা শুধু বাকি আছে। আইসিটি এটাও 25, এটাও 25। সুতরাং আইসিটির রেজাল্টটা অন্যদের মতোই হবে, হিসাবটা একটু অন্যরকম হবে, সবকিছু কমে যাবে। আমরা আইসিটির উপর বেস করে আরেকবার ইফের ফর্মুলাটা প্রয়োগ করতে দেখি। আমাদের মোটামুটি সবগুলো ধরেরই ফর্মুলা লেখা হয়ে গেছে, তবে লাস্ট আরেকবার আমরা ফর্মুলা কিভাবে ইফের ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতেছি আরেকবার আইসিটির উপর বেস করে দেখি। তো ইফ হলো, আবারও বলি, ইফ দিয়ে আমরা যদি কোনো শর্ত পালন করতে চাই, সেই শর্ত পালন করা হলে কি হবে আর না হলে কি হবে, এই তিনটা জিনিসে কাজ করি। যেমন আবারও এখানে আমি দেখতেছি যে আইসিটিতে আমরা জানি 25 এবং 25-এর মধ্যে প্রশ্ন হয়, তাহলে ইফ দিয়ে আমি শুরু করবো। যদি এখানে 9-এর চেয়ে কম পায় এবং এখানে 9-এর চেয়ে কম পায়, ফেল। যদি না হয় তাহলে বাকিগুলোর মতো হবে। আবার আমি সূত্রটা বলে দেখি, ইকুয়াল। এই ঘরটা একটু বড় করছি, শুধু টোটালের ঘর তো বড় করার দরকার নাই, টোটালের ঘর তো টোটাল ঘর, এই দুটো যোগ করে এখানে লিখে ফেললেই টোটাল হয়ে গেছে। আমি এলজির ঘরটা একটু বড় করি আরেকবার, যেহেতু শেষবারের মতো দেখাচ্ছি এখানে, সূত্রগুলো আমরা একবার দেখে নিই। ওকে দিলাম, সমান চিহ্ন দিলাম, ইফ লিখলাম, ব্র্যাকেট স্টার্ট। তো কি, এই ঘরটা যদি ছোট হয় 9 থেকে, তাহলে তাকে একটা এফ দেওয়া হবে। যদি না হয় তাহলে তার পাশের ঘরে একবার চেক করতে হবে, আবার ইফ দিয়ে চেক করবো। যদি এই ঘরটা ছোট হয় 9 থেকে, তাহলেও তাকে একটা এফ দেওয়া হবে। যদি তাও না হয়, দুটোই যদি 9-এর চেয়ে ছোট না হয়, যদি দুটোই 9-এর চেয়ে ছোট না হয়, তখন টোটালটাকে ফলো করবে। কি ফলো করবে? টোটালটা যেহেতু এবার 50 পরীক্ষা, টোটালটা যদি 40-এর চেয়ে বড় অথবা সমান হয় 40-এর চেয়ে, তাহলে তাকে একটা, এখানে তো ইফ লিখে শর্ত লিখতে হবে, লিখতে হবে, তাহলে তাকে একটা এ প্লাস দেওয়া হবে। যদি না হয়, আবার শর্ত বসাই,
আবার শর্ত বসে যদি, ঠিক আছে, আবার দেখি ওই ঘরটায় x6 যদি বড় হয় 35 চেয়ে, তাহলে তাকে একটা দেওয়া হবে। তাও যদি না হয় আবার শর্ত বসাই, যদি ax6 এই ঘরটা বড় হয় 30 থেকে, তাহলে তাকে দেওয়া হবে a মাইনাস। এটাও যদি না হয় আবার এই বসাই, ax6 ঘরটা যদি বড় হয় 25 থেকে, তাহলে তাকে একটা b দেওয়া হবে। তাও যদি না হয় তাহলে আবার একটা শর্ত বসাই, ax6 এর ঘরটা বড় হয় c এর থেকে। আচ্ছা, আমি শুধু বড় লিখছি, বড় এবং সমান, বড় এবং সমান, বড় এবং সমান, বড় এবং সমান হয় c 20 থেকে, তাহলে তাকে একটা c দেওয়া হবে। যদি তাও না হয় ax6 এই ঘরটা যদি বড় অথবা সমান হয় b থেকে, মানে 25, 20, 15 থেকে। 15 তো হয় না সাধারণত, পাস মার্ক হলো যেহেতু 50-এর মধ্যে 17 পেলে পাস, তাহলে 17 থেকে হিসাব করতে হবে। তখন তাকে একটা ডি দেওয়া হবে, আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে তাকে টেপ দিয়ে তাকে ক্লোজ করে দেওয়া হবে। ব্র্যাকেট আমরা ততক্ষণ দেবো যতক্ষণ না কালো ব্র্যাকেটটা আসে। কালো ব্র্যাকেট আসা মানে হলো সবগুলো ব্র্যাকেটকে ক্লোজ করা হয়েছে ইন্টার। এই আমরা সবগুলো সূত্র বসায় এই বিটা পেয়ে গেলাম। এবার এটা নিচে দিয়ে টানলেই আমাদের মানগুলো চলে আসছে। এবার অন্যদের মতোই যেহেতু সবগুলোই জিপি এলজির উপর বেস করা, যে কোনো একটা জিপি কপি করে এখানে নিলে এবং টেনে দিলেই দেখা যাচ্ছে এলজি অনুপাতে জিপি চলে আসবে। এক্সেলের ক্ষেত্রে সাধারণত ঘর ফলো করে, যে কোনো সূত্র বসাইলে তার আগের ঘরগুলো যদি সেই সূত্র অনুযায়ী কাউন্ট হয়, যেখানে বসাবো সেভাবে সেই ঘর কাউন্ট করবে। যেমন এখানে টোটাল যেহেতু 2টা ঘরের, এটা কিন্তু এখানে কাজ করবে না, তখন ওখানে টোটাল 3টা ঘরের। তো আমাকে দেখতে হবে টোটালটা আগের 2টা ঘর থেকে কোথা থেকে আসছে সেখানে কাজ করবে। অনেকটা এইভাবে সে ঘর ফরমেশন মেনে চলে। আচ্ছা, হায়ার ম্যাথের ক্ষেত্রে আরেকটা কাজ বাকি আছে, এটা হলো সাব টোটাল। সাধারণত আমরা জানি যে হায়ার ম্যাথের ক্ষেত্রে বা অপশনাল যে সাবজেক্ট থাকে সেখান থেকে টোটাল হিসেবে 40 মার্ক কেটে যায়, বা এমসিকিউ জিপি হিসেবে 2 পয়েন্ট কেটে যায়, বাকিটা যোগ হয়। তো ওই কাজটা আমরা করি এখানে, খুব ইজি। এখানে শুধু সমান চিহ্ন দিব, এইখান থেকে মাইনাস হবে 40 হয়ে গেল, নর্মাল গণিতের মতো। একইভাবে যদি একক টুটা লিখতে চাই, সমান চিহ্ন দিব, এইখান থেকে মাইনাস হবে 2 হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা। কি সমস্যা? এখানে দেখতে পাচ্ছি একটা -5 আসছে। কেন আসছে? কারণ এটা 40-এর চেয়ে বড় না। তাহলে আমি একটা শর্ত দিতে পারি না যে যদি 40-এর চেয়ে বড় হয় তাহলে বিয়োগ করো, অন্যথায় 0 রেখে লিখে দাও। তাহলে আমি একটা শর্ত দিয়ে দিই। কি শর্ত দিই? এখানে যে শর্তটা পড়ানো হয়েছে, এই যে এই শর্তটা আমি একটু বড় করে দেখাই। এখানে একটা শর্ত দিচ্ছি আমরা, এটা থেকে এটা 40 বিয়োগ করবো। কখন বিয়োগ করবো? যদি এই ঘরটা ইজ গ্রেটার দেন ইকুয়াল 40, তখনই ওইটা থেকে 40 বিয়োগ যাবে, অন্যথায় 0 লিখে লিখে দেবো। এখন দেখি কেমন হয়েছে। ঠিক আছে, একই কাজ আমরা অ্যাভয়েড করবো। ইফ এক্সেলের জন্য খুবই অসাধারণ একটা ফর্মুলা। ইফের কাজটা খুবই সহজ, শুধু নিজে থেকে একটু লজিক গুলো বুঝতে হয়। ইফের লজিক মাত্র 2টা। লজিক ফেলাবো, সত্য হলে কি হবে, মিথ্যা হলে কি হবে। যেমন এখানে এখানে দেখতে পাচ্ছি একটা -2 চলে আসছে। কেন আসছে? কারণ 2 দিয়ে যেহেতু বিয়োগ করছি আমরা এই যে শর্তে, ওখানে 2 নাই, তো বিয়োগ করতে মাইনাস আসবে। তখন আমি এখানে একটা শর্ত ফেলাই। কি শর্ত? ইফ এই যে ঘর থেকে আমরা বিয়োগ করতেছি সেই ঘরটা ওই ঘরটা অর্থাৎ BF6 যদি 2 এর চেয়ে বড় অথবা সমান হয় তখনই শুধুমাত্র বিয়োগ করা যাবে। যদি এই ঘরটা 2 এর চেয়ে সমান অথবা বড় হয় তখনই বিয়োগ করবে, অন্যথায় বিয়োগ না করে 0 রেখে রেখে দেবে। এইবার আর এখানে -2 আসবে না, 0 এসেছে। আমাদের মোটামুটি সকল মার্কগুলো লেখা এবং সেই মার্ক অনুযায়ী এলজি জিপি নির্ণয় করা হয়ে গেছে। আশা করি ইফের কাজগুলো শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ইফের কাজ খুবই সোজা। প্রথমে লজিক, তারপরে ইফ দ্য লজিক ইজ ট্রু অর ইফ দ্য লজিক ইজ ফলস। সংখ্যা লিখলে কোটেশন দেওয়ার দরকার নেই, যদি বর্ণ লিখি তাহলে অবশ্যই কোটেশন দিয়ে বর্ণটা উল্লেখ করতে হবে। এবার আসি টোটালে। আচ্ছা, টোটালটা আমরা এখন কিভাবে করব সেটা দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো
কোনো ফেল নাই, বাংলাতেও কোনো ফেল নাই, কোনোটাতেই কোনো ফেল নেই। এখন ফেল না থাকলে আচ্ছা একটা ফেল পাইছি, এই যে, তাহলে এবার শর্ট লিখতে সুবিধা হবে। হায়ার ম্যাথে ফেল তো আসলে কাউন্ট হয় না, এটা ফেল আমি আরও একটা সাবজেক্ট একজনকে ফেল দিই বোঝার সুবিধার জন্য, এখানে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে বাংলাতে ফেল আসছে। একটা ফেল পাইছি। এখন যখন আমরা টোটাল করবো, টোটাল তো খুবই সোজা, যে সমান দিব, তারপরে যে ঘরে টোটাল করবো, যেমন যে বাংলা টোটাল প্লাস ইংলিশের টোটাল প্লাস চিহ্ন, ম্যাথের টোটাল আবার প্লাস চিহ্ন, রিলিজিয়ানের টোটাল আবার প্লাস চিহ্ন, বিজিএস এর টোটাল আবার প্লাস, ফিজিক্সের টোটাল প্লাস, কেমিস্ট্রির টোটাল প্লাস, বায়োলজির টোটাল প্লাস, আইসিটির টোটাল প্লাস, আইএমইতে সাব টোটাল। যেগুলো লেখার জায়গা পাচ্ছি না আমি এটা হাতে লিখে দিই, BG6 ওকে, এই সবগুলার টোটাল বানায় আসলো। নাইস। কিন্তু কথা হলো আমি যে ফেল করছে তার টোটাল কি জন্য বের করবো, তার টোটাল আমি বের করবো না। এখন এইটা আমি কিভাবে প্রকাশ করি, এটা আমি কিভাবে প্রকাশ করি? তাহলে যেহেতু লজিক দিতে হচ্ছে যে যার টোটাল হয়েছে, যার কোনো একটা সাবজেক্টে ফেল আছে তাকে আমি প্রকাশ করবো না, এই লজিকটা আমি কিভাবে উপস্থাপন করি, লিখি ইফ স্টার্ট। এখন এই লজিকটা তো এইখানে আসবে, এখানে অথবা জিপিতে দিয়ে করতে পারি, জিপি দিয়েও পারবো যদি এই ঘরটা সমান সমান 0 হয়। ঠিক আছে, যোগফল আমরা বের করে ফেললাম, কিন্তু ব্যাপার হলো আমি চাচ্ছি যে না, যারা কোনো একটা সাবজেক্টে ফেল করছে তাদের কোনো টোটাল আমি রাখবো না, তখন আমাকে দিতে হবে লজিক। আমি এই ঘরে তখন লজিক ফেলাবো, লজিক দিতে হলে অবশ্যই ইফ, ইফ কোনো একটা ঘর যদি 0 হয় তাহলে এটা যোগ করার দরকার নেই, 0 লিখে দেবো। এখন এই লজিকটা আমি কীভাবে ফেলি? কোনো একটা ঘর মানে তো অনেকগুলো ঘর, এবং অনেকগুলো ঘরের মধ্যে সবগুলোতেই বা যে কোনো একটাতেই অ্যাপ্লাই হলে সেটা অ্যাপ্লাই হবে, তখন আমরা অর ব্যবহার করবো। অথবা ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখলাম অর, অর দিয়ে আবার ব্র্যাকেট দিলাম, ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে অর লিখে আবার ব্র্যাকেট দিয়ে লিখলাম, লিখবো যে যে ঘরে, যেমন এই ঘরটা ইকুয়াল 0 হলে কমা, আর কোন ঘর বলতেছি, এটা একটা ইংলিশের জিপি, এইটা ইকুয়াল 0 হলে কমা, তারপরে ইংলিশের পর ম্যাথে এইটা ইকুয়াল 0 হলে কমা, তারপরে ম্যাথের পর রিলিজিয়নে এটা সমান সমান 0 দিলাম কমা, তারপরে এটা কত দিলাম আমরা, x6 দিছে, তারপরে বিজিএস এর ক্ষেত্রে এইটা ইকুয়াল 0 হলে কমা, অথবা এইটা ইকুয়াল 0 হলে কমা, অথবা কেমিস্ট্রি এইটা ইকুয়াল 0 হলে কমা, অথবা বায়োলজি এইটা ইকুয়াল 0 হলে কমা, অথবা আইসিটি এইটা ইকুয়াল 0 হলে, এই হলো অথবা, এর মধ্যে যে কোনো একটা যদি 0 খুঁজে পায় তাহলে কমা দিয়ে আমি লিখতে পারবো, সম্পূর্ণটা হবে যোগফল করার দরকার নেই 0। যদি না হয় তখন এই যে যোগফলটা আমরা দিয়ে রাখছি সেই যোগফলটা সে কাউন্ট করতে পারবে। ব্র্যাকেটগুলো ক্লোজ করলাম, চিন্তা দিলাম, যোগফলটা বাইরে আসছে, দেখি মিলছে কিনা। হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রে একটা সাবজেক্ট ফেল দিছিলাম, এই জন্য ফেল দেখাচ্ছে। এই যে আমি শর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম, ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে অর দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখছি, এদের মধ্যে যে কোনো একটা যদি শূন্য হয় তাহলে শূন্য, যদি না হয় কোনোটা শূন্য তাহলে সবগুলো যোগ করে এখানে বসাই দেবে, এই যে বসাই দিচ্ছি। তো আমরা এখানে টোটাল করে ফেললাম, এবার এখানে পরেরটা দিচ্ছে টোটাল জিপি। ঠিক আছে, আমরা টোটাল জিপিটাও বের করে ফেলতে পারি, সেম নিয়ম যা যোগ করতে হবে, সমান চিহ্ন দিলাম, এইবার যেখানে যেখানে জিপি আছে আমরা যোগ করে ফেলবো। এই একটা যোগ, এই যে দুইটা যোগ, তিনটা যোগ, চারটা যোগ, 5 নম্বর যোগ, 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ এইখানে এইটা এবং ওকে, সবগুলো যোগ করে যখন লিখছি ইন্টার দিয়ে ফেললাম, এই টোটাল জিপি চলে আসছে।
এবার দরকার আমাদের এভারেজ জিপি। এবার কিন্তু আস্তে আস্তে কাজগুলো কঠিনের দিকে যাচ্ছে। তাহলে এভারেজ জিপি কত হবে? এভারেজ জিপি হবে হলো আমাদের সমান চিহ্ন দিয়ে এইটাকে ভাগ করতে হবে 9 দিয়ে। এন্টার দিলাম, এভারেজ জিপি বাড়ায় গেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এভারেজ জিপি শুধু তাদেরই করব যারা কোনো সাবজেক্টে ফেল করেনি, কারণ বা আরেকটা কাজ করা যায়, এভারেজ জিপি তো আমরা বের করে ফেললাম। ওকে, আমি চাচ্ছি এই ঘরে দশমিকের পরে শুধুমাত্র দুইটা সংখ্যা থাকে। ওকে, তো জেনারেলে যাই, নাম্বারসে যাই। ওকে, হয়ে গেল। যেহেতু নাম্বারসগুলো ওখানে আগে থেকে ফরম্যাট করা আছে, মূল নাম্বার ফরম্যাটে গেলে আমরা দেখতে পারবো যে দুইটা দশমিক ইয়ার পরে 2 দশমিক মতো চিহ্ন সেখানে অ্যাপ্লাই করা যাবে। সেই জন্য ওখানে নাম্বার দেওয়ার সাথে সাথে 2 দশমিকের পর দুইটা সংখ্যাই এসেছে। এখানে যখন নাম্বারে গেলাম, এই দেখেন ডেসিমাল প্লেসেস 2 লেখা আছে। আবারও দেখা, এটা আমরা কই থেকে আনছি? এইখানে যে কোনো জায়গায় রাইট ক্লিক করলেও আমরা এই ফরম্যাটের ঘরটা পাবো, ফরম্যাট সেল, অথবা এইখান থেকেও আমরা নিচের মোর নাম্বার ফরম্যাটসও পাওয়া যাবো। এখানে গেলে এই নাম্বারসের ঘরে দেখা যাচ্ছে ডেসিমাল প্লেসেস 2, এই জন্য এখানে শুধু 2টা আসছে। ওকে, এইবার জিপিএ বলছে। জিপিএর ঘরটা লেখার জন্য আমি চাচ্ছি এমন কারো ঘর লিখবো না যে ফেল করছে। তাহলে আমি এখানে ইকুয়াল দেব, ইফ দেব। আমরা জানি কোনো শর্ত ফেলা তো ইফ দিতে হয়। ইফটা কেমন হবে? আমি বলবো যে টোটালে যার 0 নাই তারই শুধু জিপি উঠবে, যেহেতু টোটাল আমি 0 রাখছি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারবো যে ইফ এইটা ইজ ইকুয়াল টু 0, তাহলে ওখানে 0 লিখবে, অন্যথায় ওখানে এই ঘরটা তুলে দিলেই হবে। খুব ইজিলি এটা করা যায়। ফলে যাদের 0 আছে তাদের 0 আসবে। এরপর আসছে র্যাঙ্ক। আমরা প্রথমে র্যাঙ্ক শিখেছিলাম। আমরা ইকুয়াল লিখব, র্যাঙ্ক দেব, ব্র্যাকেট দেব, এই ঘরটা দেব, ব্র্যাকেট দিলাম, নির্দিষ্ট লিমিট সিলেক্ট করে F4 এর মাধ্যমে সেটাকে লক করে দেব, আবার ব্র্যাকেট 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই তার র্যাঙ্ক 2 চলে আসছে। এদের র্যাঙ্ক 4, অর্থাৎ এরা র্যাঙ্ক আসলে না, তবে 0 তো কোনো এক জায়গায় সংখ্যায় পড়বে, এই জন্য এই র্যাঙ্ক 4 আসছে। বাকিদের 1, 2, 3 নম্বর র্যাঙ্কে তারা চলে আসছে। এই মোটামুটি আমরা একটা স্কুলের মার্কশিট ক্লাস 9-এর, ক্লাস 8-এ বা 6 to 8-এ এত ঝামেলা থাকে না, 9-এর মার্কশিটে একটু বেশি কাজ থাকে। এর আমরা মার্কশিট তৈরি করলাম। এখন মার্কশিট তৈরি করাই তো লাস্ট না। মার্কশিট তৈরি করার পর যে কাজটা, মার্কশিটটা একটু দেখি পুরোটা। মার্কশিট তৈরি করার পর যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয় মার্কশিট কনজিউম করা, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল মার্কশিট ক্রিয়েট করা। তো সেটার জন্য আমরা একটা ফরম্যাট তৈরি করে মার্কশিট তৈরি করতে পারবো। সেটাও আমি একটু দেখাই, সেটা খুব সোজা। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে যখন মার্কশিট তৈরি করবো, সাধারণত সেখানে কি কি ঘর থাকবে? প্রথমে একটা রোলের ঘর থাকবে, তারপরে একটা নেমের ঘর থাকবে,
মনে করি 2-3টা ঘর নিয়ে নেম হবে। ওকে, যেহেতু এইখানে শ্রেণী শাখা বলতে গেলে ক্লাস, এখানে তো অলরেডি 9 ক্লাস বা 10 ক্লাস যেটাই হবে, এবং সেকশন সেটা ডি সেকশন। ওকে, এরপরে এখানে থাকবে হলো নাম্বারস, যেমন এটা বাংলা, ইংলিশ, বাংলা বলতে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড আছে, বাংলা বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড। আশা করি কয়েকটা দেখা দিলেই ফুলি রেজাল্ট নিজে নিজেই আপনারা তৈরি করতে পারবেন। এইখানে দেখবো হলো সাবজেক্ট, এখানে সিকিউ না এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল যদি থাকে এলজি, জিপি, উপরে থাকতে পারে তার জিপিএ গ্রেড এবং পজিশন। এই সাধারণত একটা সাধারণ ফরম্যাট সৃষ্টি করলাম একটা রেজাল্টের। এখানে একটা ঘর লেখা হয়নি, সেটা হলো টোটাল, টোটাল। তো এই মোটামুটি একটা সাবজেক্টের, আপাতত একটা সাবজেক্টের জন্য একটা ঘর সৃষ্টি করলাম আপনাদের দেখানোর জন্য। তো এগুলাকে একটু কালারফুল করা যায়, এই অংশটাকে একটা কালার দিই, এবার এই অংশগুলোকে কালার দিই। এখানে নিচে নিচে আরো সাবজেক্ট দেওয়া যাবে, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, যতগুলো ইচ্ছে সাবজেক্ট দেওয়া যাবে। আমাদের মূল লক্ষ্য তো সেটা না, আমাদের মূল লক্ষ্য হলো যেন কারো রোল দিলেই আমি সাথে সাথে রেজাল্টটা পাই। এটাই হলো আমাদের মূল লক্ষ্য, যে এখানে একটা যদি আমি রোল লিখি সাথে সাথে এখানে যেন তার রেজাল্টটা চলে আসে। তো আপাতত 2টা সাবজেক্ট আমি লিখে রাখছি, আরেকটা সাবজেক্ট দেই ম্যাথ। 5টা সাবজেক্ট করতে পারলে আশা করি সবগুলো সাবজেক্টই করতে পারবো। ওকে, এখানে জানি বাংলার ক্ষেত্রে টোটাল একসাথে হয়, তাহলে টোটালের ঘরটা একসাথে করে দেই, এবং ইংলিশের ক্ষেত্রেও টোটালটা একসাথে হয়। ম্যাথের ক্ষেত্রে আলাদা থাকে। ওকে, মনে করি এটা একটা সাধারণ স্টুডেন্টের রেজাল্ট, ঠিক আছে। এখন আমরা এখানে রোল লেখার সাথে সাথে যেন এখানে নাম লেখা চলে আসে, এখানে তার জিপিএ চলে আসে, এখানে তার পজিশন চলে আসে, এবং এইখানে যেন তার নাম্বারগুলো হুবহু তুলে আসে। এই জন্য এমন একটা রেজাল্ট তৈরি করব। PMHS, এখানে আমি আমার স্কুলের নামটা লিখলাম। এখন আমি চাচ্ছি এমন ভাবে রেজাল্টটা তৈরি করি যেন আমি এখানে রোল দেওয়ার সাথে সাথে আমি ফুলি রেজাল্ট পাই। এরপরে আমরা এটা করা শেখার পরে আমরা যদি ইন্ডিভিজুয়াল রেজাল্ট তৈরি করতে চাই, অর্থাৎ সাদা কাগজে বড় করে সুন্দর করে ওয়ার্ডের মাধ্যমে, ওয়ার্ড ফাইলের মাধ্যমে একসাথে সকলের রেজাল্ট চলে আসবে আলাদা আলাদা ভাবে, সেটাও করব। আপাতত এইখানে শিখি এটা। তো আমরা যে কাজটা করব বা যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা হলো ভিলুকআপ। ভিলুকআপ হলো এমন একটা ফর্মুলা যার মাধ্যমে বিভিন্ন সেল, একটা নির্দিষ্ট সেলকে লুকআপ করে তার বর্ণগুলো তুলে ধরতে পারে। যেমন তৈরি করা যায় এই লুকআপ, এই লেখা এখানে চলে আসছে, নিলাম। এরপর হচ্ছে লুকআপ ভ্যালু। এখানে কিন্তু যখনই আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব, এখানে নিচে ফর্মুলাটা কিভাবে লিখবো বলেই দেয়। তো বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে কার দিকে তাকাবো, আমি বলবো এই ঘরের দিকে আমি তাকাবো, ওকে, কমা দিলাম। এবার বলছে ভ্যালু, কোন ভ্যালুটা
তখন আমি দেখাবো হলো এই যে ভ্যালুটা। ওকে, তারপরে আবার কমা দিলাম। এবার বলছে টেবিল অ্যারে, সেটা কোন টেবিলের মধ্যে আছে। তো আমি দেখাই দিই যে সেটা এই টেবিলের মধ্যে রাখা আছে, কারণ আমি এই যেহেতু এই টেবিল থেকে আরো কিছু মান নেব, তাই আমি এই টেবিলটা তাকে উল্লেখ করে দিলাম। ওকে, তারপরে বলছে টেবিলের পরে কলাম ইন্ডেক্স নাম্বার, এরপরে কমা দিলাম, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, ওইটা কয় নম্বর কলামে আছে। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর কলাম, 2 নম্বর কলামে আছে, দিলাম 2। ওকে, কলাম ইন্ডেক্স নাম্বার দিলাম 2। এরপর বলছে ট্রু ফলস, সাধারণত এটা ট্রু দেওয়া যায়, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেই এখানে যদি আমি একটা নাম লিখি সাথে সাথে ওখানে চলে আসার কথা। তো এই কাজটা করার জন্য আমরা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করতে পারবো। কিভাবে ফর্মুলা ব্যবহার করব? সমান ভি লুকআপ লিখবো, এই যে ভিলুকআপ এখানে লেখা চলে আসছে। এটা হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ তুমি এই ঘরে মান বসানোর জন্য কোন ঘরের দিকে নির্ভরশীল, বলবো এই ঘরের দিকে নির্ভরশীল। ওকে, কমা। এরপর বলছে টেবিল অ্যারে, কোন টেবিলের উপরে, তো বললাম এই টেবিলটা। ওকে, এই টেবিলটাও এখানে লেখা হয়ে গেছে। তারপরে কমা। এরপর বলছে ওই কলনের ইন্ডেক্স নাম্বার কত। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর 2 নম্বর, তাহলে ওই কলনের ইন্ডেক্স নাম্বার হলো 2, কমা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেই চলে আসবে। সূত্রটা লিখলাম, কিন্তু দেখতে পাচ্ছি এখন এখানে কিছু আসে নাই, কারণ এর লুকআপ ভ্যালুটা তো এখন আমি লিখি নাই। তাহলে আমি এখানে 2 রোল দিলাম, 52 লেখা চলে আসছে। আমরা দেখি 2 রোল কি আছে, এই যে 52। ঠিক একইভাবে আমি যদি এখানে 3 রোল দেই, পরের নামটা চলে আসছে। এখানে 4 রোল দিলে তারপরের নামটা চলে আসছে। সেম ওয়েতে আমি প্রত্যেকটা ঘরের জন্য ভিলুকআপ ভ্যালু একবার করে সেট করে ফেলবো। যেমন এই ঘরের জন্য সেট করি, একইভাবে ইকুয়াল ভিলুকআপ। আচ্ছা, কার দিকে তাকাবে? এর দিকে তাকাবে। ওকে, ইকুয়াল ভিলুকআপ কমা, তাকাবে এর দিকে, কমা কোন টেবিলের জন্য, এই সম্পূর্ণ টেবিলের জন্য। ওকে, কমা। এরপর হলো কোলন ইন্ডেক্স নাম্বার কত, এই যে কমা, এরপর বলছে কি কোলন ইন্ডেক্স নাম্বার কয় নম্বর ইন্ডেক্সের মানটা তুলে ধরবে। দেখতে পাচ্ছি আমরা 1 2 3 নম্বর ইন্ডেক্সের মান তুলে ধরবে, তাহলে লিখলাম 3, তাহলে লিখলাম হলো 3, কমা দিয়ে 0 দিলে ক্লোজ, এন্টার। এই যে সে বাংলায় পাইছে 14, সেটা তুলে ধরা হইলো। একইভাবে যদি আমি 4 এর জায়গায় 5 রোল লিখতাম, তাহলে তার হতো 16, নাম চেঞ্জ হতো। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরের জন্য ভিলুকআপ দিয়ে একটা দারুণ রেজাল্ট তৈরি করতে পারি, যেখানে যখন যে রেজাল্ট দেখার ইচ্ছা জাস্ট তার রোলটা এখানে টাইপ করলে সাথে সাথে তার রেজাল্টটা এখানে চলে আসবে। এটা তো হলো যদি আমি একজন একজন করে রেজাল্ট দেখতে চাই, কিন্তু আমি চাচ্ছি একবারে সম্পূর্ণ স্কুলের রেজাল্ট বা সম্পূর্ণ ক্লাসের রেজাল্ট যেন একবারে চলে আসে, অর্থাৎ এই 5 জনের রেজাল্ট যেন এক কাগজে চলে আসে এবং যেন সেটা প্রিন্ট করতে পারি। তখন আমি কিভাবে সেটা করতে পারি? হ্যাঁ, তাহলে এখন আমি চাচ্ছি এটার মাধ্যমে তো আমি একজন একজনের রেজাল্ট দেখতে পাচ্ছি, কিন্তু না, আমার তো একসাথে সবার রেজাল্ট দেখতে হবে, সবার একসাথে রেজাল্ট প্রিন্ট করতে হবে। তখন আমি কি করতে পারি? আশা করি এই বাকিগুলো আমরা করতে পারবো, কিন্তু আমার দরকার একসাথে সবার রেজাল্ট। তখন আমরা ব্যবহার করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং অপশনটা। দেখি একটু কিভাবে এই অপশনটা ব্যবহার করা যায়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি, একটা র্যান্ডম ফাইল ওপেন করে নিই।
র্যান্ডম ফাইল ওপেন করলাম, সেই ফাইলে লিখলাম PMHS, মাঝখানে নিয়ে আসলাম। এরপরে রেজাল্ট গুলা কিভাবে থাকবে, অবশ্যই একটা টেবিলের মাধ্যমে থাকবে। তো আমি কিছু টেবিলের প্রথম ঘর হলো ক্রমিক নং, দ্বিতীয় ঘর সাবজেক্টের নাম বা প্রথম ঘর সাবজেক্টের নাম, দ্বিতীয় ঘর হলো যে কটা ঘরের প্রয়োজন হয় আমরা নিলাম। এরপর এখানে লিখলাম রোল নাম্বার, নেম, রোল নেম, নেমটা এখানে লেখা আসবে। ওকে, রোল নেম লেখার পরে এখানে থাকবে ক্লাস। সাপোজ এটা সবাই নিজের নিজের মতো করে রেডি করে ফেলতে পারবেন। আমি জাস্ট কিভাবে আমরা এখানে লিখলাম 10, এখানে সেকশন লিখলাম না হয় ডি, এখানে সাবজেক্ট লিখি, এখানে আচ্ছা এখানে লিখি সাবজেক্ট, এখানে সাবজেক্ট লেখার পরে এমসিকিউ, সিকিউ, টোটাল, এলজি, জিপি। আচ্ছা এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো প্র্যাকটিক্যাল, আমরা সেটাও এখানে যোগ করে দিতে পারবো। আরে আচ্ছা আমি টেবিলটাকে আলাদা করে ফেললাম শুধু দেখতে যেন সঠিক মনে হয়। এবার ঠিক আছে। সো এখন মনে করেন আমি একটা সাবজেক্ট দিয়ে করে দেখাই, বিএনজি বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, একটা সাবজেক্ট করতে পারলে আমরা সবগুলো সাবজেক্ট দিয়ে রেজাল্টটা তৈরি করতে পারবো। বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ডে এমসিকিউ মার্ক, সিকিউ মার্ক, প্র্যাকটিক্যাল মার্ক যদি থাকে টোটালটা একসাথে হবে, এলজিটা একসাথে হবে এবং জিপিটাও একসাথেই। ওকে, এখন আমি যদি একটা সাবজেক্ট দিয়ে করতে পারি, আমরা যতগুলো সাবজেক্ট হোক সেটা করতে পারবো। কিভাবে করবো কাজটা? এই কাজটা করার জন্য আমরা যে ট্যাব ব্যবহার করব সেটা হলো মেইলিং। আমরা এর আগেও মেইলিং ট্যাবের কাজ শিখেছি, তবে এবার এক্সেল থেকে আমি মেইল করি। এর আগেবার শিখেছিলাম মেইল থেকে মেসেঞ্জারে, সরি এর আগেবার শিখেছিলাম যে ওয়ার্ড ফাইলের মাধ্যমে মেইলিং করা। এবার আমরা শিখবো হলো কিভাবে এক্সেল থেকে ফাইল মেইল করে আনা যায়। তো মেইল করার আগে আমাকে বলে দিতে হবে যে কোন ফাইলটা। তো এখানে সিলেক্ট রিসিপিয়েন্টসে যায় ইউজার এক্সিস্টিং লিস্ট, এবং আমার জানা মতো আমি ডেস্কটপে ওই ফাইলটা রেখেছি, যে ফাইলে একটু আগে আমরা রেজাল্ট তৈরি করলাম সেই ফাইলটা ডেস্কটপে।
রেজাল্ট নামে রাখা আছে। তো আমি ডেস্কটপে গিয়ে এই যে রেজাল্টটা ক্লিক করে ওপেন করলাম, অর্থাৎ ফাইলটা এখানে অ্যাড হয়ে গেল। যখনই ফাইলটা এখানে অ্যাড হবে তখন এই সকল ঘরগুলো খুলে যাবে, এই সকল ঘরগুলো শিট 1-এ আছে, বললাম, কারণ ওই এক্সেল ফাইলে দুইটা শিট আছে, একটা শিট 1 একটা শিট 2। তো এরা শিট 1টা ওপেন করার জন্য বললাম ওখানে। যখনই ওপেন হলো তখন এই যে এই ঘরগুলো খুলে গেছে। এই ঘরগুলো কি, আমি যে প্রত্যেকটা ঘরে কি কি বসাবো তখন আমাকে এরা সাহায্য করবে। এডিট রেসিপিয়েন্ট লিস্ট, এই লিস্টের মাধ্যমে আমি দেখতে পারবো যে কয় নম্বর ঘরে বা কি নামে আমার ঘরগুলো আছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যে এই যে পিএমএচএস এই নামে এই রোলের ঘরটা আছে। তাহলে আমি যদি রোল বসাতে চাই এই ঘরে কার্সারটা রেখে ইনসার্ট মার্চ ফিল্ড থেকে পিএমএচএসটা টাইপ করব, নেম। আবার আমি এডিট রেসিপিয়েন্ট লিস্টে যাই এবং দেখলাম নেমটা F2 নামে একটা ঘরে আছে। তো ওখানে কার্সার রেখে ইনসার্ট মার্চ ফিল্ড দিয়ে F2 দিলাম। এবার যে বাংলায় এমসিকিউ, আবার দেখি বাংলায় এমসিকিউ দেখতে পাচ্ছি F3 এমসিকিউ, F4 সিকিউ আছে। ওকে দেই, তাহলে ইনসার্ট F3 এমসিকিউ, F4 সিকিউ। একইভাবে পরেরটাও বাংলা সেকেন্ডে F5 এবং F6 হবে। পরের টোটালটা দেখি আরেকবার, বাংলা টোটালটা কত নম্বরে আছে, এটা ইংলিশের টোটাল চলে আসছি আমরা। এই যে বাংলা টোটাল F7-এ আছে, তারপরে 8-এ আছে, তারপরে 9-এ আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখি F7, F8 এবং F9। এইভাবে করে এক এক করে আমরা সকল যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলোর ক্ষেত্রে আমরা এডিট রেসিপিয়েন্ট লিস্ট দেখে দেখে, এখানে সবগুলো সাবজেক্টের লিস্ট থাকবে, সেই মানগুলো সেখানে সেই ঘরে কার্সার বসিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডের মাধ্যমে সেই ঘরে একটা মান দিয়ে দেবো। যখন মান দেওয়া হয়ে যাবে সম্পূর্ণ, তখন আমরা যাব হলো ফিনিশ অ্যান্ড মার্জ ঘরে, গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে যাব, গিয়ে আমরা লিখবো হলো, যেহেতু আমাদের 1 থেকে 5 পর্যন্ত রোল আছে এবং আমাদের ওই ফাইলে দেখতে পাচ্ছি 6 নম্বর কলাম থেকে নিয়ে 10 নম্বর কলাম পর্যন্ত, 6 নম্বর রো থেকে নিয়ে 10 নম্বর রো পর্যন্ত আমাদের মেইন ডাটাগুলো আছে। সুতরাং আমি এখানে লিখি 6 to 10, দিয়ে ওকে করলাম। এই যে আমার ফাইলটা খুলে গেল, 2 রো আসছে। আচ্ছা, আমি এটা ডিলিট করি, আরেকটু আগে থেকে করতে হবে। ওই ফাইলটা কিন্তু আলাদাভাবেই সেভ থাকবে। আবার গেলাম, এবার 6 না লিখে 5 লিখি, ওকে করলে সাথে সাথে আরেকটা এমএস ওয়ার্ড ফাইল করবে যেখানে 1 রোলের জন্য সবগুলো মার্ক চলে আসবে, তারপরে 2 রোলের জন্য সবগুলো মার্ক চলে আসবে, একইভাবে 3 রোলের জন্য। এই যে রোল 4 যার নাম দিলি, সে এমসিকিউতে কত পাইছে, সিকিউতে কত পাইছে, যতগুলো ফিল্ড আমরা ফিল আপ করবো সবগুলো ফিল্ডেই এখানে চলে আসবে। এই যে 5, আচ্ছা এই রোলটা ছিল না, 5 রোল বন্ধই ছিল। এখন আমরা ইচ্ছে হলে একবারে এটাকে কন্ট্রোল টি দিয়ে প্রিন্ট করে দিতে পারবো। এই যে একসাথে সবগুলো ফাইল চলে আসছে। আমরা একসাথে দেখা যাচ্ছে 100 জন 200 জনের ফাইলও এখান থেকে প্রিন্ট করতে পারবো। এবং এটা যদি সেভ করে রাখি তাহলে কন্ট্রোল এস দিয়ে আমরা আলাদাভাবে, যেমন আমি ডেস্কটপেই এটাকে 10 লিখে সেভ করে রাখি, সেভ করে রাখলাম। সাথে যে ফাইলটা আমি তৈরি করলাম এটা কেটে দেই, ওই ফাইলটাকে আমরা সেভ করে রাখবো পরবর্তী কখনো কাজে লাগার জন্য। এটাও একইভাবে কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপে সেভ করে রাখি, হয়ে গেল। এইভাবে আমরা একটা স্কুলের মার্কশিট তৈরি, মার্কশিট থেকে প্রত্যেকের আলাদা আলাদাভাবে রেজাল্ট দেখা এবং ওয়ার্ড ফাইলের মাধ্যমে সকলের রেজাল্ট একসাথে প্রিন্ট করার জন্য ফাইল তৈরি করতে পারবো। আরো বিভিন্ন ধরনের কাজ এখানে করা যায়, যেমন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করি, সাধারণত যেটা প্রয়োজন পড়ে হাইলাইট সেল দিয়ে ইকুয়াল টু যদি আমি এফ লিখে দেই,
তাহলে সবগুলো ঘরে যেখানে যেখানে এফ আছে সেখানে এফ চলে আসবে। সেখানে একটা আমার সিলেক্ট করা হয়নি ঘর। F। Okay, এই যে যেখানে এফ দেখতেছি সেখানেই দেখবো যে একটা এই যে আবছা লাল কালার চলে আসছে। এরকম বিভিন্ন ভাবে এক্সেল ফাইল ডিজাইন করা যায়, বিভিন্নভাবে যত সুন্দরভাবে প্রকাশ করা যায়। প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে শিখলে আমরা আরো সুন্দরভাবে আমাদের রেজাল্টটাকে উপস্থাপন করতে পারবো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো সেটার যে কোনো উপায়ে উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।